Don't worry, bro. Everything will be in our control. বীর হেসে যারার দিকে এগিয়ে আসতে নাই। যারা ফোন হাতে কিছু করছে দেখলো বীর, কিন্তু দূরে থাকায় জানতে পারছে না। এদিকে যারা সুযোগ পেয়ে রুবির থেকে ফোন নেয়, মায়াকে মেসেজ দেয়। আমাদের মাত্র বিয়ে হয়েছে, তোমার ভাইয়ের সাথে ঢাকায় যাচ্ছি, তাকে বলে আমাদের এখন সর্দার মহলে রাখার ব্যবস্থা করো। যে মেজাজ তার থাকতে চাইবে বলে মনে হয় না, তুমি জোর করবে। আসার সময় আমি খালামণির ফোন থেকে চুরি করে কিছু মেল কালেক্ট করেছিলাম, আমি সেগুলো তোমার মেলে দেব, কিন্তু নেট প্রবলেম অনেক, দেরি হবে দিতে। আমার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে, বাকি কথা পরে হবে। তোমার ভাই আমার দিকে আসছে। কোনো রকমে দ্রুত টাইপ করে মেসেজ সেন্ড করেছে। অতঃপর ফোনটা পাশে রেখে বীরের দিকে ফিরে বলে, ঢাকায় যাচ্ছি কবে? আমাদের ওয়েডিং পার্টি হবে তো? বীর যারার চোখে মুখের দিকে তাকিয়ে দেখলো যারা এখনো হাসছে, যেন সে খুব খুশি। বীর খুব ভালো করেই জানে যারা ঠিক কেমন খুশি, কিন্তু যারা কেন এমন করছে এটাই বুঝতে পারছে না। মায়া গাড়িতে উঠতে যারার মেসেজ পেল, পড়ে মৃদু হাসলো। রুদ্র মেসেজ দিল আদ্রকে। এদিকে আদ্র গার্ডের সাথে কথা বলে রাজের কাছে এসে বলে, সুসংবাদ আছে একটা, তোমার শাশুড়ি ব্যাক করেছে দেশে। রাজ মাহমুদ সর্দারের দিকে ফিরে বলে, আমার শাশুড়ি আসছে বাবা, আপ্যায়নের ব্যবস্থার জন্য কোনো ত্রুটি না থাকে। তোমার বউ জানে না যে তার মা আসছে আর তুমি শাশুড়ি নিয়ে লাফাচ্ছ? বউকে আপাতত জানিয়ে বিপদের দিকে এগোতে চাই না। তাছাড়া ওনার সেন্স ফিরলেও ওনাকে এখনো একটা অপারেশন করতে হবে। ইউ নো রাইট আমি কিসের কথা বলছি? রাজ ঠোঁট প্রসারিত করে বলে, দুই শাশুড়ির মিলন ঘটবে যে। ব্যাপারটা যত সহজে ভাবছো ততটা না। ওই সোনালি আর ওর মাস্টারের খোঁজ লাগবে আগে। মাস্টারকে জানার জন্যই তো সোনালি জীবিত আছে, নাহলে আমার মায়ের একজন খুনিকে সামনে পেয়েও ছেড়ে দিতাম নাকি? ওকে কবে আমি কবরে চাপা দিয়ে রাখতাম। আদ্র শূন্যতাকে বাইরের দৃশ্য দেখে বলে, এই একজন মহিলা আমাদের সকলকে মা হারা করে দিল, আমাদের মাকে, তোমার মাকে, এমনকি মায়াবতীর শৈশবকেও হারাতে হলো। ওকে এমন শাস্তি দেওয়া হবে যেন এই সমস্ত অন্যায়ের জন্য ও নিজে মাথা ঠুকে ঠুকে মরে। বাইরে থেকে সব শুনে অবাক হলো সিয়া আর হিয়া। সিয়া ড্রিম লাইফে ইন্টারনি দিচ্ছে, হিয়া বাসায় গিয়ে আবারও এসেছে একসাথে সিয়ার সাথে। নিজেদের ছোট মা সম্পর্কে এমন কথা শুনে দুজনাই অবাক। এখন তো ওরাও ভয় পাচ্ছে সোনালীকে। মায়া হাসপাতালে আসলো মাত্র, এসেই সবাইকে পেল। সবাই বলতে মাহমুদ সর্দার ও আদ্র। রুদ্র মায়ার সাথেই আছে। সিয়ার হিয়া ক্যান্টিনে গেছে মাত্র, আসার সময় দেখা হয় মায়ার সাথে। মায়া লক্ষ্য করেছে দুই বোনের আজ মনটা খারাপ। আশেপাশে লোকজন আছে বলে প্রশ্ন করেনি মায়া। রুদ্র নিজেও লক্ষ্য করেছে তার হিয়া পাখির চশমা চোখের মাঝে পাতাগুলো কেমন ভেজা ভেজা, নাকটা লাল হয়ে আছে। ওদেরকে দেখে মুখে মিষ্টি হাসি দেখিয়ে সিয়া বলে, আমরা একটু ক্যান্টিন থেকে আসছি। সিয়ার সময় যাচ্ছে দৌড়াদৌড়িতে। ড্রিম লাইফ হাসপাতালে ক্লাস করে আবারও স্কোয়ারে আসে ভাইকে দেখতে। এই পরিবারে সবার মধ্যে একতা ভাব আছে। মেয়ে দুজনকে মাহমুদ সর্দার নিজ শিক্ষা দিয়ে বড় করেছেন। মালিনীর সাথে বিয়ে হবার পর তাদের প্রথম সন্তান জন্মের দিনই হারিয়ে যায়, যেটা মানসিকভাবে মেনে নিতে পারেনি মাহমুদ সর্দার নিজেও। পুরুষ মানুষ তাই মনোবল শক্ত রেখে সন্তানকে অনেক খুঁজেছিল, ভাগ্যের কাছে হেরে গিয়ে সেই সন্তানকে আজও পেল না। দ্বিতীয়বার মালিনী মা হবার খবর পেতে মাহমুদ সর্দার দিনরাত এক করে মালিনীর যত্ন নেয়, মানুষটাকে আর কষ্ট দিবে না তাই। মালিনীর মনেও আক্ষেপ থাকে স্বামীর ভালোবাসা না পাওয়া, সন্তান হারানোর। সেই আক্ষেপ বা কষ্ট যেটাই হোক মাহমুদ সর্দার উবে দিতে চায়, কিন্তু ততদিনে মনটা কেমন যেন বিগড়ে গেল মালিনীর। সিয়া আর হিয়াকে মা হিসেবে যত্ন নিল, এটা পরিপূর্ণ যত্ন হয় না, ওই তো শুধু ফিডিং করিয়ে দিত। বাকি যেসব কাজ মাহমুদ সর্দার বেশি করতেন। ওই সময়টায় ডায়পার ছিল না, প্যান্ট পরিবর্তন করতে হতো প্রচুর, এগুলো সব মাহমুদ সর্দার নিজে করেন। মেয়েদের নিয়ে বাইরে ঘুরতে যান, রাজের সাথে কথা বলিয়ে দেন, বাইরের জগৎ দুই মেয়েকে বুঝিয়ে দেন। সর্বপ্রথম মেয়েদের যে শিক্ষাটা দেওয়া হয় ওটা হলো ব্যাড টাচ সম্পর্কে, তারপর বড়দের সম্মান করতে শেখান। তাই তো সিয়ার হিয়া এত বড় পরিবারের মেয়ে হিসেবেও সমাজের কাছে আদর্শ সন্তান। সবার মুখে মুখে লেগে আছে মাহমুদ সর্দারের ভাগ্য করে সন্তান পেয়েছে। রাজ একজন মন্ত্রী হয়েও কোনো নারী নেশায় জড়িত নেই, যেটা প্রায় মন্ত্রীদের মাঝে দেখা যায়। সিয়ার হিয়া ধনী পরিবার পেয়েও কোনো অহংকার দেখায় না, যেটা আজকাল প্রায় আমরা আশেপাশে মানুষের কথার মাঝে দেখি। ক্যান্টিনে বসে নিজেদের শৈশব কল্পনা করে দুই বোন, সেই সাথে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। হিয়া চশমাটা খুলে টিস্যু দিয়ে চোখ মুছে বলে, আমাদের সঙ্গেই কিনা একটা বিরক্তকর কীট বসবাস করে, অথচ আমরা দেখে বুঝতেও পারিনি।
সিয়া টেবিলে মাথা রেখে বিষণ্ণ মনে বলে, ভাবি যেদিন প্রথম ছোট মা আর মাকে শাস্তি দেয় ওই সার্ভেন্টকে মারার জন্য, তখন আমি একটু ভাবির উপর অভিমান করেছিলাম। যতই হোক মা তো আমার। কিন্তু আজ বুঝতে পারছি ভাবি আসলে মানুষ চেনে, যেটা আমরা চিনি না। তাই তো আমরা বোকা হয়ে যাই বারবার। হিয়া মৃদু হেসে বলে, আমি কিন্তু তোর মতো বোকা হই না, শুধু চুপ থাকি। অত ফ্যানানি ভালো লাগে না। মিলি আপুর কথা ভাবছি রে, মেয়েটা যখন নিজের মা সম্পর্কে জানতে পারবে তখন কেমন লাগবে। কিছু করার নেই, ভাইয়া জীবনে অনেক কিছু হারিয়েছে, সেই সাথে আদ্র ভাই, রুদ্র ভাই এরাও। আচ্ছা, ভাবির ব্যাপারটা বুঝলাম না। ভাবির শৈশব যদি করুণ হয় তাহলে বীর ভাই কি ওনার থেকেই ভাবিকে আগলে নেয়? কিছু তো একটা কাহিনী আছেই। ওই মহিলা কিছু একটা করেছে যেটা শেষ করে দিতে চায় আমাদের ভাইদের। সিয়া জানালার বাইরের দিকে চোখ রেখে বলে, আমার মনে হয় ভাবি এখানে কোনো একটা মতলব এসেছে। ভালো করে দেখতে তো কেমন যেন গোলমেলে লাগে না ভাই ভাবির সম্পর্কের শুরুটা? সন্দেহ আমিও করেছিলাম, তারপর ভাবলাম বড়রা যেখানে শান্ত, আমরা কেন কথা বাড়াবো। সিয়া মাথা উপর নিচ করে বলে, আমার কেন জানি রিসেপশনে ভাইয়ের বলা কথাগুলো সাজানো গোছানো লাগলো, যেন সে বানিয়ে বানিয়ে গল্প বলছে। এর মধ্যে আংশিক সত্য তো বাকিটা মিথ্যে ঘেরা। আচ্ছা সিয়া, একটা কাজ করলে হয় না? আমরা দুই বোন মিলে একটু অতীত ঘেঁটে দেখি। পাগল নাকি? বড়রা তো নিজেদের মতো চেষ্টা করছে। শুনলি না কি কি বলছিল? তুই না আসলেই মাথা মোটা। ডাক্তারি পড়িস, শুধু চিকিৎসা করে সফল হতে পারবি, জীবনে একুল ওকুল জানতেই পারবি না। ভ্রু কুচকে সিয়া বলে, সিরিয়াস সময়ে তুই আমাকে খোঁচা মারলি? আরে বোন, আমার খোঁচা না। একটু ভেবে দেখ, ভাইয়ার বায়োলজিক্যাল মা মারা যাওয়ার পেছনে কে দায়ী? ওই সোনালি। ওকে ছোট মা বলতেও ঘৃণ্য লাগছে। তুই শুধু একটু সময় মিলিয়ে দেখ, আমাদের যে খালামণি ছিল সে যে সময় মারা যায় ওই সময় কিন্তু আমাদের প্রথম ছোট মা ছিল না। সে তো এই বাড়ির বউ হয়ে আসে আমাদের মা আমাদের বাবাকে বিয়ে করার পর। তার মানে তো এটা স্পষ্ট যে সোনালির উদ্দেশ্য হলো আমাদের পরিবারের ক্ষতি করা, যেটা সে তার মাস্টারের সাথে মিলে করেছে। সেই মাস্টারকে আমরা অনেকেই জানি না। ভাইয়া বল কি বাবা বল, কেউ না, কিন্তু মাস্টারের খোঁজ পায়নি। পেলে এই সোনালি এত দূর এগোতে পারতো না। আর এই ডেঞ্জারাস মহিলা কিন্তু ভাইয়াকে খুব ভালো করে চেনে, সেই সাথে চেনে আমাদের ভাবিকে। ভাবিকে দেখলেই তো ভয় কাজ করে। যেমন ভয়ঙ্কর লুকস দেয়, তাহলে এটা শিওর যে এই সোনালির উপরে উপরে কোনো প্ল্যান করে রেখেছে। যেই মহিলা এই মুহূর্তে এই জট না সরিয়ে যারা আপুর বিয়ে নিয়ে পড়েছে, সেই মহিলার মস্তিষ্ক তুই ধরতে পারিস? উনি কিন্তু আমাদের বাড়ির সবাইকে পয়েন্টে পয়েন্টে চেনে, শুধুমাত্র তোকে আমাকে কখনো সন্দেহ করবে না। কারণ কি বলতো, আমরা সব সময় শান্ত আর নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকি। যদি আমরাই আমাদের এত বোকা ভাব দিয়ে অন্তত মাস্টারকে খুঁজে বের করতে পারি, তাহলে তো অনেকটা কাজই এগিয়ে যাবে। সিয়া কিছুক্ষণ ভাবলো, ভেবে বলল, তোর কথাগুলো ঠিক আছে, কিন্তু আমরা জানবো কিভাবে? রাস্তা কি, উপায় কি? প্ল্যান করতে হবে তো। তার আগে মাকে ওই মহিলার সাথে থাকতে দেওয়া যাবে না। আমি একদিন আড়াল থেকে শুনেছিলাম, বাবা আমাকে বলেছিল যে তুমি ওই সোনালির সাথে না মিশলে আমাদের সংসারের সুখ অনেকটাই বাড়ত। নর্দমায় পা দিয়ে মনটাকে নর্দমার সাথে মিশিয়ে রাখলে। আমি তখন না বুঝে এখন বাবাকে কেন বলেছে এটা সে কি বুঝি। মাকে আমি যেভাবেই হোক আলাদা রাখবো, তবে সেটা কৌশলে। বুঝতে দিলে চলবে না। জানিস তো, ওই মহিলার সাথে মা অনেক ভালো বন্ধুত্ব করেছে। একটা নেশার মতো কাজ করে যেন। দুজনের সাথে প্রতিদিন ভাবভঙ্গি বজায় রাখা কৌশল ছাড়া সম্ভব না। বলতেই ওয়েটার আসে, দুটো লেমনেড নিয়ে আসলো। হিয়া গ্লাস হাতে নিয়ে স্ট্র ঠোঁটে নিয়ে টান দিল। কয়েক টান দেওয়ার পর পাশে রাখে। সিয়াও তাই করে। এরই মাঝে আচমকাই হিয়ার লেমনেড কেউ নিয়ে
স্ট্রতে ঠোঁট রেখে টান দেয়। হিয়া পাশে চোখ রেখে দেখে রুদ্র। হিয়া নাক সিটকে বলে, ওটাতে আমি মুখ রেখেছি রুদ্র ভাই। তো আমি কি করব? ঘৃণা লাগে না? কেন জানি ভালো লাগলো। ছি, আসলেই নষ্ট পুরুষ আপনি। সিয়া এদের ভাব দেখে বলে। আমি গেলাম, তোরা আয় তোদের মতো। হিয়া বাধা দিয়ে বলে, কেন রে? আমি পরে যাব কোন দুঃখে? তুই বের হবি কিভাবে? রুদ্র ভাই তোর পাশে বসে যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে। রুদ্র বুড়ো আঙ্গুল উঁচিয়ে ব্রাভো দিয়ে বলে। গ্রেট, হবু ডাক্তারের বুদ্ধি আছে দেখছি। সিয়া মৃদু হেসে চলে যায়। হিয়া রক্তিম চাহনি দেয়। রুদ্র টেবিল থেকে চশমা নিয়ে হিয়ার চোখে রাখে, তারপর বলে, এবার রাগ দেখা। আমি তোর চশমা চোখে রাগ দেখতে অভ্যস্ত। হিয়া ভ্রু কুচকে তাকালো। এই লোকটাকে এতবার অপমান করেও কাজ হয় না। হিয়া চোখ মুখ হালকা কুচকে বলে, আপনার কি লজ্জা হয় না রুদ্র ভাই? পুরুষ মানুষ লজ্জা পায় নাকি? আমি এতবার আপনাকে দূরে দূরে করে দেই, আপনি তাও কেন আমার কাছেই আসেন? মনটা নির্লজ্জ হয়ে গিয়েছে তাই। হিয়া নীরব চাহনি দিল। রুদ্র লেমনেড নিয়ে চুমুক দিয়ে হিয়ার দিকে ইশারা করে বলে। চুমুক দিবি নাকি? হিয়া হাত সরিয়ে দিয়ে বলে, ছি না। একদিন ঠিকই দিবি। আপনার স্বপ্নে। ওটা তো প্রতিদিনই দিস। মানে কি? আমি আপনার স্বপ্নে প্রতিদিন এভাবে থাকি? এভাবে বলতে কিভাবে বুঝালি আমি বুঝলাম না, কিন্তু এটুকু বুঝলাম তুই নেগেটিভ নিলি। তাই বলি আমি তোকে কোনো বাজে নজরে দেখি না। হতে পারে কিছু চাওয়া পাওয়া হঠাৎ আপনা আপনি নজর রাখতে রাখতে চলে আসে, কিন্তু তাও নিজেকে ঠিকই সামলে রাখি, কারণ আমি জানি আমাকে ঠিক কেমন রাখা উচিত। আপনাকে আমি কখনো বুঝতে পারি না রুদ্র ভাই। একটু ভালো করে আমাকে বোঝার চেষ্টা করে দেখ, সব বুঝবি। সেই সাথে নিজেকেও বুঝে যাবি। আপনি আমাকে বোঝেন? তোর থেকেও বেশি আমি তোকে চিনেছি, কারণ তুই। রুদ্র চুপ করে থাকে। হিয়া জানতে চায় বাকি কথা। না জানলে কেমন জানি মনটা খচখচ করছে, তাই প্রশ্ন করে। কারণ আমি। তুই হ্যাঁ আমি। তুই কানা, যার কারণেই তো চশমা পরে ঘুরে বেড়াস। রাগ বাড়লো হিয়ার মনে। এটাই তাহলে রুদ্রের কারণ? চশমা পরে থাকার মানে কানা নাকি? এটা অভ্যাস হিয়ার। উপন্যাস পড়তে পড়তে চশমা যে কখন তার চোখের সঙ্গী হয়ে গেছে বুঝতেই পারেনি। এখন এই চশমা চোখে রাখাটাও একটা নেশা হিয়ার কাছে। এটা নিয়ে রুদ্র তাকে অপমান করতে পারে না, কোনো মতেই না। ফিমেল ইগো জেগে উঠলো হিয়ার মনে। রুদ্রকে কিল ঘুষি দিয়ে বলে, দূরে সরুন নষ্ট পুরুষ। আমি আপনার সাথে একটা মুহূর্ত বসে থাকবো না। আচ্ছা আচ্ছা চল, এই দাঁড়া উঠছি আমি। বাকিটুকু শেষ করে নেই। রোদে বসে মাথা গরম হয়ে গেছে। লেমনেড পেয়ে শান্তি লাগছে। হিয়া বাধা দিল না। রুদ্র স্ট্রতে এক টান দিয়ে বাকি লেমনেড শেষ করে নেয়, তারপর উঠে দাঁড়ায়। হিয়াকে যেতে দেওয়ার সুযোগ করে নিজে যায় বিল পে করতে। হিয়া অপেক্ষা করেনি, চলে গেল নিজের মতো। রুদ্র টাকা দিয়ে পিছনে ঘুরে হিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। লম্বা চুলগুলো ঝুঁটি বাঁধা। হিয়া কখনো ওড়না গলায় চিকন করে রাখেনি, ওড়না মেলে দুই পাশে ছেড়ে দেয়, তাই দুই পাশে ওড়না দুলছে। হিয়ার হাতগুলো ওড়নার কারণে ঠেকে আছে। রুদ্র যেন হিয়ার এসব বিষয়গুলো পরখ করে আনন্দ পায়। এই সর্দার মহলে রুদ্রের একমাত্র শান্তির স্থান হলো হিয়ার পায়ের বিচরণ যেদিকে থাকে, আর সেই হিয়া তাকে সবসময় ভুল বুঝে পায়ে ঠেলে দেয়। রুদ্র নিজেও কম না, তারও দোষ আছে। সে কেন হিয়াকে ভুলগুলো শুধরে দেয় না? একটাবার বলতে পারে না? হিয়া পাখি, আমি শুধু তোকেই ভালোবাসি। আমার ইনভেস্টিগেশনের জন্য এই অ্যাক্সিডেন্ট হয়। আমি নিজ ইচ্ছায় অন্য নারীর দিকে চোখ রাখি না। সেই সুযোগ মনে হয় রুদ্রের এখনো আসেনি। রুদ্রের একটা প্রেমিকা আছে, যাকে প্রায় রুদ্রের সাথে ঘুরতে দেখা যায়। হিয়ারও সেই ধারণা, কিন্তু সেই প্রেমিকা যে রুদ্র হাজত বাস করানোর জন্য ঘুরাচ্ছে এটা বুঝতে পারছে না হিয়া। রুদ্র বলবেও না। রুদ্রের এই প্রেমিকা যে সোনালীর অ্যাসিস্ট্যান্ট, বলা তো যায় না কখন কোনটা ধরা পড়ে। রুদ্র মিশনে আছে, একবারে এই ছাইপাশ পরিষ্কার করে হিয়ার মনে নিজেকে শুদ্ধ করে তুলবে। হিয়ার মনে জায়গা তো আগেই করেছে, অজান্তেই করেছে। এবার হিয়ার সাথে সংসার বাঁধার সময় শুধু। কেবিনে এসে হিয়া দেখলো রাজকে উঠিয়ে সাদা পাঞ্জাবি পরানো হচ্ছে। কিছু না বুঝে বলে, ভাইয়া কিন্তু ক্ষতস্থান ঢাকতে বারণ করা হয়েছিল। মায়া পেছনে ফিরে হিয়াকে একবার দেখে রাজের হাতটা আস্তে করে ধরে পাঞ্জাবির হাতাতে হাত ঢুকিয়ে দেয়, তারপর বলে, তোমার ভাইয়া তার শালার বউকে দেখার জন্য অধৈর্য হয়ে আছে। ভাইয়া শালাকে? নিজে বলে নিজেই মনে করে বলে, বীর ভাই? হ্যাঁ। তার তো আজকে দেবদাস দিবস পালন করার দিন। চন্দ্রমল্লিকা ফেলো নাকি? রুদ্র ভিতরে ঢুকতে ঢুকতে বলে, হিয়া নাগিন ডান্স দেওয়ার ডিজিটাল পার্বতী থাকতে দেবদাস কি পুরনো ভার্সন ধরে রাখবে?
সেও ডিজিটাল রাস্তায় পার্বতীকে নিজের করে নিয়েছে। ওসব চন্দ্রমল্লিকাকে জীবনে আনার সময় আজকালকার দেবদাসের নেই। হিয়া ঠোঁট এমন করলো যেন সে রুদ্রের এই কথার ভঙ্গি পছন্দ করেনি। তবে সে বুঝেছে বীর যে আজকে যারাকে বিয়ে করেছে, এটা খুশিই হলো সে। সেই সাথে খুশি হলো মায়ার মা আসতে চলেছে, কিন্তু মায়াকে কেন জানাচ্ছে না কেউ, এটাই ভাবাচ্ছে বারবার। রাজ উঠে দাঁড়াবে, মাহমুদ সর্দার এসে রাজের হাত ধরেন। সেই ছোট্টবেলায় বাবা যেমন সন্তানের কাঁধে হাত রেখে আস্থা দিতেন, ঠিক তেমনি রাজের এই সময়েও বাবা সন্তানের কাছে আছে। রাজ চোখ স্থির রেখে মাহমুদ সর্দারকে দেখছে। মাহমুদ সর্দার মলিন হেসে বলেন, তোমার বক্ষ না হয় তোমার বউয়ের জন্যই থাক, তোমার বাবার কাঁধ না হয় তোমার জন্যই থাকলো। রাজসহ সবাই হেসে দিল কেবিন জুড়ে। মাহমুদ সর্দারের কাঁধে হাত রেখে রাজ হাঁটছে। একটা সময় এসে এই ইমোশন ভোলাতে রাজ বিড়বিড় করে মাহমুদ সর্দারকে শুনিয়ে বলে, আমি একটা বিষয় লক্ষ্য করেছি বাবা, কি বিষয়? তুমি আমার বউকে হিংসা করো। তোমার মাথা গেছে নাকি? আমি শ্বশুরের বৌমার জন্য হিংসা করব কেন? তোমার কথাতে বোঝা যায় আমি বউকে নিয়ে ব্যস্ত থাকলে তোমার কষ্ট হয়। আফটার অল তোমার বউ তো তোমাকে মানসিকভাবে অশান্তি দেয়। আমার বৌমাকে মানসিকভাবে অশান্তি দিলেও আমাকে ব্রেন স্ট্রোক করাতে তোমার লাগামহীন কথাই যথেষ্ট। রাজকে হাসপাতাল থেকে বাসায় এনে হল রুমে রাখা হলো। বীর আসবে তাই ওরা আসতে না আসতে কলিং বেল বেজে উঠল। মাহমুদ সর্দার ভ্রুকুটি করে বলেন, এত তাড়াতাড়ি আসলো কিভাবে? হিয়া গিয়ে দরজা খুলে দিল। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে মিহির। হিয়া অবাক হয়ে বলে, মিহির ভাই। সবাই একটু উকিঝুঁকি দিল। মিহির ভিতরে এসে মোহন সর্দারকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো বাবা? আমি ভালো, তুমি? আমিও ভালো আছি। মা কোথায়? যারার বিয়ে হচ্ছে আজকে, সেখানেই আছে সে। মাহমুদ সর্দারের কথা শুনে মিহির মৃদু হাসে। মিহির জানে আজকে জারার বিয়ে। মোহন সর্দার ছেলেকে প্রাণ ভরে জড়িয়ে ধরে। মায়া তাকিয়ে আছে। মায়ের চাহনিতে নেই হাহাকার, আছে শুধু হিংসা। হিংসা তো হবেই মায়ের, এইটা তো তারই প্রাপ্য। রাজ মায়ের দিকে দেখলো, বুঝতেও পারলো বইয়ের মন। মাহমুদ সর্দারকে ইশারা করতে মাহমুদ সর্দার এগিয়ে এসে মায়ের কাছে মায়ের মাথায় হাত রেখে পিতৃত্বের স্নেহ দেয়। সিয়ার হিয়া এই দৃশ্য দেখে একে অপরের দিকে চাওয়াচাই করে হেসে দিল। মোহন সর্দার খুশিতে আত্মহারা ছেলেকে পেয়ে, তাই জড়িয়ে ধরেই বলে, আসবে আগে জানাবে না? জানালে সারপ্রাইজ হতো না বাবা? আমি অনেক খুশি হয়েছি তুমি এসেছো তাই। মিহির মুখে হাসি ফুটিয়ে এদিক ওদিকে তাকালো। প্রথমেই তার নজর মাহমুদ সর্দারের দিকে যায়, সেই সাথে গেল মায়ের দিকে। মিহির যেই মায়ের দিকে চোখ রাখে মায়ের মুখের দিকে চেয়েই থাকে। মায়ের চোখ জোড়াতে চোখ রেখে বলে, উনি কে? মোহন সর্দার বলে ওঠে, রাজের বউ মায়া। লুক লাইক বেবি ডল। মিহিরের বিড়বিড় করে বলে কথা কেউ না শুনলেও মায়ের দিকে মিহিরের চাহনি সবাইকে স্পষ্ট করে দিল। মিহির ঠিক মায়াকে কোন দৃষ্টিতে দেখছে। মিহিরের চোখের ইশারা বুঝে রুদ্র বলে ওঠে, লাগা লাগা লাগারে আগুন। হিয়া পিছনে ঘুরে ভ্রুকুচকে বলে, মনে বাঘের খাঁচায় চোখ দিয়েছে, এই চোখ যে উপড়ে যাবে। আফসোস একটাই, কি? এখানে বাঘ একা চোখ উপড়ে দিবে না, বরং বাঘিনীও একই কাজ করবে। হিয়া মিহিরের দিকে চোখ রেখে বিরক্ত প্রকাশ করে বলে, এমনটাই তো উচিত। মিহির অনেকক্ষণ ধরে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া হাত মুঠ করে মিহিরের চোখে চোখ রাখে। মায়ের চোখ লাল হয়ে আসছে, এখনই যেন সে খুন করে দিবে মিহিরকে। মিহির ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে আসতে নেয়, চোখ স্থির মায়ের দিকে। সোফায় বসে থেকে রাজ এক দৃশ্য দেখে। রাজের সহ্য সীমার বাইরে মিহিরের চাহনি। তার বইয়ের দিকে কেউ তাকাবে তা সে সহ্য করবে না। সোফার পাশে ছোট টেবিল, তার উপর ছোট ছোট 3টি ফুলদানি, হিয়ার পছন্দের কেনা মাটির তৈরি ফুলদানি। তার মধ্যে একটা ফুলদানি হাতে নিয়ে মিহিরের দিকে ছুঁড়ে মারল রাজ। মিহির চোখের সাথে কপালের উপর হাত দিয়ে দূরে সরে যায়। আচমকা এমন হামলা হবে বুঝতে পারেনি মিহির। মাহমুদ সর্দার দীর্ঘশ্বাস ছাড়লেন শুধু। মোহন সর্দার এসে মিহিরকে আগলে নিয়ে বলে, মেরে ফেলবে নাকি আমার ছেলেকে? তোমার ছেলে শকুনি দৃষ্টি ঠিক রাখতে বলো কাকা, সেই জন্য আমার বইয়ের দিকে কোনো প্রকার নজর না দেয়। আমি এমন স্বামী না যে শুধু ওয়ার্নিং দেই, বরং আমি ওই দৃষ্টি উকড়ে ফেলার ব্যবস্থা করতে জানি চাচা। তোমার বউকে ঘরে সাজিয়ে রেখে দিও, বাইরের কেউ তাহলে দেখতে পারবে না তাকে। আমি আমার বউকে যেভাবে রাখি না কেন সে তার সম্মান ধরে রাখতে জানে, বরং সে আমার থেকেও বেশি হিংস্র রূপ ধারণ করতে জানে। কিন্তু স্বামী হয়তো আমি সেই শকুনকে মেনে নিতে পারবো না যে আমার বউকে নিয়ে উড়াল দিতে চাইবে। শকুনের দৃষ্টি সেই সাথে জানটাও আমি নিয়ে নেব একদম। তোমরা স্বামী স্ত্রী মিলে বাড়িটাকে খুনের বাড়ি বানাবে নাকি? তোমরা নোংরা খেলে মজা থাকা বন্ধ করলেই
আমাদের স্বামী স্ত্রীর খুনগুন খেলা বন্ধ হবে। মায়ের কাছে কল আসে, মায়া রিসিভ করে, এই কিছু শুনে ফোন কেটে বলে ভাইয়া চলে এসেছে। রাজ উঠতে নিবে, মায়া এসে রাজকে ধরে। রাজ বলে ওঠে, বুকেই তো লেগেছে, পা আমার এখনো ঠিক আছে। কাপল হয়ে রিসিভ করে নিই আমাদের নিউ কাপলকে। রাজ হেসে দিল। মিহির বুঝলো না বীরকে আনার জন্য এভাবে কেন অধৈর্য সবার। যারার জন্য কি বীর বিরহে পড়লো নাকি? কারণ মিহির কিছুই জানে না। সবার সাথে সাথে মিহির নিজেও বাইরে আসে। হেলিকপ্টার এসে সর্দার মহলের ভিতরেই থামে। হেলিকপ্টার থেকে বীর লাফ দিয়ে বের হয়ে কোট ঠিক করে। বীর বের হবার পর যারা নামে অপর পাশ থেকে। যারাকে দেখে চমকে ওঠে মিহির, সেই সাথে মোহন সর্দারেরও। মিলির কপাল কুঁচকে আসে। যারা হেলিকপ্টার থেকে নেমে সবাইকে হাত উঁচিয়ে জানায়, হাই সর্দার গাইজ, আই এম ব্যাক। সেই সাথে মিডিয়ার লোকজন আসতে ভুললো না। এত কিছু ঘটে যাবে আর মিডিয়ার কানে কোনো না কোনোভাবে পৌঁছাবে না, এটা কি হয়? গোপনে রাজের লোক বা বীরের লোক সব জানিয়ে দেয় মিডিয়ার কাছে। সবাই যে মিডিয়ার সাথেই যুক্ত, এতে হয়রানি হয় না কেউ, বরং টাসকি খেলো মিডিয়ার লোক। এতক্ষণ দরজায় অপেক্ষা করেছিল নতুন জুটিদের জন্য, তাদেরকে ধোকা দিয়ে হেলিকপ্টার নিয়ে সোজা ভিতরে এসেছে বর্ব। ওরাও এবার ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো। দারোয়ান আটকে রেখেছে শুধু। রাজ ইঙ্গিত দিতে ওরা ভিতরে আসে। সাংবাদিক এসে বীর যারা ছবি তোলাতে ব্যস্ত, অনেকে লাইভ করছে। বীর বিরক্ত হলেও যারা এক একটা পোজ দিচ্ছে। হাত উঁচিয়ে 2 আঙ্গুল মুখের কাছে নিয়ে পাউট করে, কোমরে হাত রেখে একটু ঝুঁকে এক চোখ টিপ দিয়ে ছবি তোলার সুযোগ করে দেয়। যারার কাণ্ডে সাংবাদিক নিজেই হতভম্ব। একজন তো না পেরে বলেই দেয়, বউ কি পাগলাগারদ থেকে আনা? কেউই শুনতে পায়নি এমন কথা। মাহমুদ সর্দার নিজেও বিরক্ত হয়ে বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।